M.R. জেমসের কাহিনী অবলম্বনে সে সময় হলে আসে। প্রার্থনা জিনিসটাকে মানুষ পবিত্র বলেই মনে করে এসেছে বরাবর। প্রায় সমস্ত ধর্মেই প্রার্থনার একটা বিশেষ ভূমিকা থাকে, কিন্তু সব প্রার্থনা কি ঠিক ততটাই শুভ হয়? ধরুন, একজন স্বৈরাচারী শাসক প্রার্থনা করছে আগামীকাল সকাল থেকে দেশের সমস্ত মানুষের চিন্তা শক্তি লোপ পাক। এই প্রার্থনা পড়লে কি সত্যি সেটা মঙ্গলজনক হবে? আমাদের পূর্বপুরুষরা যে অসংখ্য বইয়ে এত এত প্রার্থনা লিখে রেখে গেছেন, তার সবকটাই কেবল মানুষের ভালোর জন্য। আগে না, কোনো ধর্মীয় বিতর্কে আজ আমরা যাচ্ছি না, বরং আজ আমরা শুনে নেব একটা অদ্ভুত বইয়ের গল্প, যাতে অনেক প্রার্থনা লেখা আছে। শুনতে থাকুন M.R. জেমসের কাহিনী অবলম্বনে সে সময় হলে আসে। জানুয়ারির প্রথম সপ্তাহটা শহরতলিতে একাই কাটাচ্ছিলেন মিস্টার ডেভিডসন। বাড়ির লোকজন সব গেছে বেড়াতে, আর গুটি কয়েক বন্ধু বান্ধব যা আছে তারাও সব থাকে অনেক দূরে। অন্য বছর এই সময়টা একা একা বাড়িতে বইপত্র পড়ে আর ইংল্যান্ডের প্রাচীন ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেই কাটাতে হয়। তবে এবছর ডেভিডসনের খুব বেশি আক্ষেপ নেই। এই এলাকায় তিনি নতুন, কাজে এই সুযোগে পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু আলাপ জমানো যেতেই পারে। কাছেই একটা চার্চও আছে, সেখানেও ঘুরে আসা যায়। তবে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো ভগ্নপ্রায় লেভেনথর্প হাউস আর তার সংলগ্ন কবরস্থান। প্রথম দুটো দিন আকাশ মুখ ভার করেছিল, তাই ইচ্ছে থাকলেও বেশি ঘোরাঘুরি করতে পারলেন না ডেভিডসন। তৃতীয় দিনটা ছিল ঝলমলে রৌদ্রোজ্জ্বল। বাড়িওয়ালার কাছ থেকে ইতিমধ্যেই শুনেছিলেন যে এখানকার ট্যুরিস্টরা নাকি প্রায়শই সকালে ট্রেন ধরে পশ্চিমে টেন্ট ভ্যালির দিকে ঘুরতে যায়। দুটো ছবির মতো সুন্দর গ্রাম আছে ওখানে। কথাটা শোনা মাত্র বেরিয়ে পড়লেন তিনি। এই মুহূর্তে ডেভিডসন বসে আছেন সকাল 9:45 ট্রেনের একটা থার্ড ক্লাস ক্যারেজে কিংসবোর্ন জাংশনের পথে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য সরে যাচ্ছে পেছন দিকে। মাঝে মাঝে দামাল হাওয়া এসে যেন মনোসংযোগ কেড়ে নিতেই ঝাপটা দিয়ে যাচ্ছে চোখে মুখে। তবে ডেভিডসনের সেদিকে মনোযোগ নেই। তার চোখের সামনে খোলা একটা বিশাল বড় ম্যাপ। ঝুঁকে পড়ে তার উপরেই কি যেন দেখছেন। একজন বয়স্ক লোক ছাড়া সহযাত্রী আর কেউ নেই। মাঝে মাঝেই ডেভিডসনের দিকে আর চোখে চেয়ে আবার জানলার বাইরে মনোনিবেশ করার চেষ্টা করছেন তিনি, কিন্তু তাতে লাভ হচ্ছে না। মুখ দেখে বোঝা যায় কথাবার্তা বলার জন্য উসখুস করছেন ভদ্রলোক। এতদূর ট্রেন জার্নি করতে হলে একটা সদালাপি আমুদে সহযাত্রী না হলেই নয়। কিন্তু ম্যাপের উপর ঝুঁকে পড়া লোকটার কিছুতেই আগ্রহ নেই দেখে বারবার মুষড়ে পড়ছেন তিনি। ব্যাপারটা কিছুক্ষণ হলো লক্ষ্য করেছিলেন ডেভিডসন। শেষে একরকম বাধ্য হয়ে ম্যাপ থেকে মুখ তুলে বললেন, আপনি কি অনেক দূর যাচ্ছেন? আরে না, ওই তো কি যেন বলে, কিংসবোর্ন জাংশন, ওইখানেই নেমে যাব। আমিও ওখানেই যাচ্ছি। তাই নাকি? আপনি চেনেন জায়গাটা? না না, আসলে আজকে দিনটা এত চমৎকার, ভাবলাম ট্রেনে করে যাই, তারপর হেঁটে হেঁটে লং ব্রিজ ফিরব। ওদিকে দুটো গ্রামও দেখা হয়ে যাবে। তা বেশ করেছেন, হাঁটাহাঁটি করার মতোই একটা দিন বটে। আপনি কি কিংসবোর্ন থেকে অনেক দূরে যাবেন? না না, বেশি দূর না। আমি যাচ্ছি আমার মেয়ের সঙ্গে দেখা করতে। ওই আপনার কিংসবোর্ন থেকে কিছুটা দূরেই ব্রক্সটোন। দেখুন ম্যাপে রয়েছে। হ্যাঁ দাঁড়ান দেখছি।
কোন দিকটায় বলুন তো? ও স্ট্যানফোর্ডের দিকে। আচ্ছা, এই তো ব্রুকস্টোন পার্ক। কিন্তু এখানে তো কোনো গ্রাম দেখতে পাচ্ছি না। গ্রাম ওখানে আপনি পাবেনও না, শুধু একটা কাছারি বাড়ি আর একটা চ্যাপেল রয়েছে, মানে ওই উপাসনা গৃহ যাকে বলে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, কাছারিটা দেখতে পেয়েছি। চ্যাপেলটা কি ওরই লাগোয়া নাকি? হ্যাঁ, ওরই সঙ্গে। আমার মেয়ে ওই কাছারির কেয়ারটেকারের স্ত্রী। ওই বাড়ির লোকজন এখন কেউ নেই, তাই ওই সব দেখাশোনা করছে। ওখানে কেউ থাকে না? না, সে অনেক বছর হলো। একটা বুড়ো মতো লোক থাকতো ছোটবেলা থেকে। তার যে লেডি, বুড়োটা মরে যাওয়ার পরও সে অনেকদিন বেঁচে ছিল। প্রায় 90 বছর বয়সে মারা যায়। এখন যেসব ওয়ারিশরা রয়েছে তারা কেউই এখানে থাকে না। এতদিন হলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাড়িটা। তবু কারোরই যেন কোনো বিক্রি করার খরচ নেই। তাহলে এখন চ্যাপেলটা কে ব্যবহার করে? স্থানীয় লোকজন? না না, কেউ যায় না। আশেপাশে সবাই স্ট্যানফোর্ডের সেন্ট থমাস চার্চেই যায়। আমার জামাই অবশ্য এখন কিংসবোন চার্চে যায়। ওর নাকি স্ট্যানফোর্ডের চার্চের গানটা ভালো শুনতে লাগে না, বলে গাধার ঢাকের মতো লাগে। ডেভিডসন যতটা সম্ভব আন্তরিকভাবে হাসলেন। ব্রুকস্টোনটাও ঘুরে আসতে পারলে মন্দ হতো না। লোকটার মুখ থেকে যেটুকু বিবরণ শুনলেন তাতে মনের মধ্যে একটা চাপা কৌতূহল তৈরি হচ্ছে। ডেভিডসনের মনের কথাটা যেন মুখ দেখেই পড়ে ফেলল লোকটা। হাসি শেষ হলে সে নিজেই দিল প্রস্তাবটা। বলছি, আপনি আমার সঙ্গে চলুন না মশাই। জায়গাটা খুব সুন্দর, পুরোনো দিনের ছোঁয়া আছে। আমার মেয়ে আপনাকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখাবে। যদি চ্যাপেলটা ভেতর থেকে দেখার সুযোগ হয় তাহলে প্রস্তাবটা সত্যিই লোভনীয়। হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে যাবে। চ্যাপেলটা খুব সুন্দর। কিংসবোন থেকে ব্রুকস্টোন যাওয়ার পথটা সত্যিই সুন্দর। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, দুপাশে যতদূর চোখ যায় শস্য ক্ষেত। দূরে রূপালী ফিতের মতো দেখা যাচ্ছে নদীর রেখা। একটা বাঁক ঘুরতেই কিছু পরিত্যক্ত চিমনি চোখে পড়ল আকাশের গায়ে। মনে হয় অনেক কাল কেউ থাকে না গ্রামটাতে। কিছুক্ষণ পরেই ব্রুকস্টোন কোর্টটা দেখা গেল, আর শোনা গেল দুটো পোষা কুকুরের চিৎকার। বয়স্ক ভদ্রলোকের মেয়ে মিসেস পোর্টার তাদের চেঁচিয়ে থামতে বললেন। তারপর বেরিয়ে এসে ভেতরে নিয়ে গেলেন ওদের। বাড়িটার প্রাচীন গরিমার আর বিশেষ কিছু অবশিষ্ট না থাকলেও একসময় যে জাঁকজমক যথেষ্ট ছিল সেটা বোঝা যায়। প্রায় প্রত্যেক দেওয়ালেই প্রচুর ছবি, তার মধ্যে বেশিরভাগই কার্পেট বা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে সিলিংয়ে আঁকা কিছু অসামান্য শিল্পের নিদর্শন বাড়ির আভিজাত্য নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার সুযোগ দেয় না। এর মধ্যে অলিভার ক্রোমওয়েলের ক্রুর মুখের একটা ছবি দেখে থমকালেন ডেভিডসন। ক্রোমওয়েলকে চেনেন না বা তার নাম শোনেননি এমন লোক ইংল্যান্ডে প্রায় খুঁজে পাওয়া যায় না। এই ক্রোমওয়েল ছিল সে সময়ের ইংল্যান্ডে এক কুখ্যাত চরিত্র। রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দিয়ে লর্ড প্রোটেক্টর হিসেবে 1653 থেকে 1658 সাল পর্যন্ত ইংল্যান্ডে ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন তিনি। মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে নেমে এসেছিল রাষ্ট্রের রক্তচক্ষুর অপশাসন। সাহিত্য, থিয়েটার, ধর্ম সব জায়গায় পড়ানো হয়েছিল নিষেধাজ্ঞার বেড়াজাল। আয়ারল্যান্ডকে বশ্যতা স্বীকার করানোর জন্য প্রায় 2 লাখ মানুষকে মেরেছিলেন। সন্দেহের বশে বহু নিরপরাধ মানুষকে জ্যান্ত দগ্ধ করেছিলেন আগুনে। অবশেষে তার মৃত্যুর 2 বছর পরে 1660 সালে ইংল্যান্ডের রাজতন্ত্রের পুনঃপ্রবর্তনের সঙ্গে সঙ্গে
সেই রাজত্ব শেষ হয়। ট্রেনে আলাপ হওয়া বয়স্ক ভদ্রলোকের নাম মিস্টার অ্যাভেরি। তিনি ডেভিডসনকে সবটা ঘুরে দেখাতে দেখাতে অনেক কথা বলছিলেন। এই যে পেন্টিংগুলো দেখছেন, এগুলো সব লেডি স্যাডলিয়ারের সময়কার। চ্যাপেলেও আছে এরকম। উনি নাকি ক্রোমওয়েলের জন্মদিনের দিন এখান থেকে লন্ডন গিয়েছিলেন কেবল ক্রোমওয়েলের কবরের উপর থুতু ফেলবেন বলে। বুঝুন কাণ্ড। অবাক চোখে ছবিগুলো দেখছিলেন ডেভিডসন। সত্যি ক্রোমওয়েলের ছবিগুলোতে সীমাহীন বীভৎসতা ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী। কোথাও একটা খোঁড়া মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে মেরে ফেলছেন, আবার কোথাও জ্বলন্ত অগ্নিশলাকা ঢুকিয়ে দিচ্ছেন মুখের ভিতরে। দু একটা ডাইনি পোড়ানোর দৃশ্যও চোখে পড়ল। দেখলেই গা শিউরে ওঠে। সন্দেহ নেই এই লেডি স্যাডলেয়ার যিনিই হন না কেন, অলিভার ক্রমওয়েলের জন্য তার মনে একরাশ ঘৃণা ছাড়া আর কিচ্ছু ছিল না। এই বীভৎসতা আর ভালো লাগছিল না ডেভিডসনের। ছবিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি বললেন, বলছিলাম আপনারা যদি আমাকে চ্যাপেলটা ঘুরিয়ে দেখাতেন তাহলে খুব ভালো হতো। আসলে বুঝতেই পারছেন, তাড়াতাড়ি সন্ধে নেমে যায় এই সময়টায়, লং ব্রিজ পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন না, এইদিকে আসুন আসুন। চ্যাপেলটা ছোটখাটো, গথিক ধাঁচে, কোর্ট থেকে প্রায় 100 গজ দূরে। লাগোয়া একটা ছোট্ট সমাধি ক্ষেত্রও আছে। অক্সফোর্ড কলেজের ছোট ছোট চ্যাপেলগুলোর মতো দেখতে অনেকটা। পশ্চিমের দরজাটা ঠেলে বিকট শব্দ করে ওরা ভিতরে ঢুকল, এবং ঢুকতেই ডেভিডসনের গলা দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে গেল। ভেতরটা সুন্দর করে সাজানো, জানলা, দেওয়াল, পর্দা, বসার জায়গা সবই পরিপাটি, সুন্দর কারুকার্য করা। একপাশে সোনালি রঙের একটা চার্চ অর্গানও রাখা আছে। ডেভিডসন উৎসাহিত হয়ে সেটার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় অ্যাভেরির গলা শুনতে পেলেন। মেরি, এই মেরি, বইগুলো আবার খুলে গেছে দেখ। মিসেস পোর্টার বিস্মিতভাবে পায়ে পায়ে এগিয়ে এলেন বাবার কাছে। আবার কি করে বলো তো বারবার? চাবি তো আমি ছাড়ার কারো কাছে নেই। জানলায় গড়াত দেওয়া, আমার এটা একদম ভালো লাগে না বাবা, একদম না। কি হয়েছে মিসেস পোর্টার, কোনো সমস্যা? না স্যার, সমস্যা বলতে এই বইগুলো আমি যাওয়ার আগে প্রত্যেকটা নিজে হাতে বন্ধ করে যাই, ওপরে কাপড় চাপা দিয়ে রাখি যাতে ধুলো না লাগে। আর প্রত্যেকবার ফিরে এসে দেখি খুলে গেছে, একই পৃষ্ঠা বারবার। সব জানলা দরজা বন্ধ, এখানে একটা ইঁদুরও নেই। কে এরকম করবে? অদ্ভুত লাগে না বলুন? হ্যাঁ, মানে প্রত্যেকবার একই পৃষ্ঠা খুলে যাওয়াটা সত্যিই অদ্ভুত। একই পৃষ্ঠা প্রত্যেকবার, ওই একটা স্তোত্রের জায়গা। প্রথম কয়েকবার আমি খেয়াল করিনি, কিন্তু তারপর থেকে প্রত্যেকবারই চোখে পড়ে। পাতাটা খুলে ভালো করে দেখলেন ডেভিডসন। বইটা একটা সাধারণ প্রেয়ার বুক। এককালে এই প্রেয়ার বুক আর তার ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন ডেভিডসন। খুব সাধারণ পুঁথি গোছের বই, ছোট ছোট অনেক স্তোত্রে ভরা থাকে বইগুলো। চার্চ সার্ভিসের সময় পড়া হয়। তবে এই প্রেয়ার বুকের একটা ছোট্ট ইতিহাস আছে, সেইটা এখানে বলে রাখা দরকার। 1500 শতাব্দীর গোড়ার দিকে ইংল্যান্ডে কিছু ধর্ম সংস্কারকের আবির্ভাব হয়। এরা দাবি করে যে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম নাকি বাইবেল থেকে বিচ্যুত হয়ে গেছে। লোকে চার্চের পকেটে 2 পয়সা গুঁজে দিয়ে পাপ ধুয়ে নিচ্ছে, জাঁকজমক হচ্ছে, তন্ত্রমন্ত্র হচ্ছে, কিন্তু যিশুর যে মূল বাণী সেগুলোর দিকেই কারো নজর নেই। এই তর্কাতর্কিতে খ্রিস্ট ধর্মের একটা নতুন শাখা তৈরি হয়, প্রোটেস্ট্যান্ট। ইংল্যান্ডের নানা জায়গায় ছোটখাটো বিদ্রোহ হলেও রাজার সমর্থন না থাকায় লাভের লাভ কিছু হচ্ছিল না। তবে এই সময় একটা কাণ্ড ঘটল। ইংল্যান্ডের রাজা হেনরি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করে দ্বিতীয়বার বিয়ে করবেন বলে ঠিক করলেন।
কিন্তু পোপ তাতে রাজি হলেন না। অনেক সাধ্য সাধনার পরেও স্বয়ং রাজা চার্চের অনুমতি পেলেন না। হেনরি এই অবস্থায় ক্রেমার নামে একজন প্রোটেস্ট্যান্ট লিডারকে ধর্মগুরুদের মাথা করে দিলেন। ক্যাথলিক চার্চ সেটা মানতে পারল না। তারা রাজাকে ধর্মত্যাগী ঘোষণা করে দিল। ইংল্যান্ডে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল। এই প্রোটেস্ট্যান্টরা ক্ষমতায় থাকাকালীন ক্রেমারই প্রথম প্রেয়ার বুকটা লেখেন, যাতে আদর্শ চার্চের আচরণবিধি কেমন হবে, বাইবেলের কোন কোন স্তোত্র মেনে চলতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা ছিল। পরে এই অলিভার ক্রোমওয়েলের নির্দেশে এই প্রেয়ার বুক লেখা বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। এমনকি এই বই লিখতে গিয়ে ধরা পড়ে প্রাণ দিয়েছে এমন লোকের সংখ্যাও কম নয়। নিজের হাতে থাকা প্রেয়ার বুকটার দিকে চাইলেন ডেভিডসন। বইয়ের 112 নম্বর স্তোত্রটা খোলা আছে তার সামনে। একটা প্রাচীন আর উদ্ভট মন্ত্র লেখা আছে তাতে। ল্যাটিন ভাষাটা ভালোই পড়তে পারেন ডেভিডসন, কিন্তু মন্ত্রটার মানে কিছু বুঝতে পারলেন না। হঠাৎ মন্ত্রটার উপরে লেখা একটা তারিখের উপর নজর পড়ল তার। ওপরে ছোট করে শিরোনামে লেখা এপ্রিল 25। একটু খটকা লাগলো। মন্ত্রের সঙ্গে তারিখের কি সম্পর্ক? তারিখটা কি তাহলে বিশেষ কোনো দিন? একটু ভাবতেই উত্তরটা মাথায় খেলে গেল তার। সেন্ট মার্ক ডে। 68 সালে সেন্ট মার্কের মৃত্যুর দিন। এই দিনেই আলেকজান্ড্রিয়ার রাস্তায় তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল খ্রিস্ট ধর্মে তার অবিচল ভক্তির জন্য। তার শরীর ছেঁচড়ে রক্ত মাংস লেপে গিয়েছিল রাস্তার ফুটপাথে। তবু এই পুরো সময় তিনি একবারও ঈশ্বরের নাম নেওয়া বন্ধ করেননি। ডেভিডসন বুঝতে পারলেন না এরকম একটা উদ্ভট মন্ত্রের সঙ্গে এমন পবিত্র দিনের কি সম্পর্ক। বইয়ের কভারের সালটাও চোখে পড়ল, 1653। আরেকটা জিনিস চোখে পড়ল, একটা বিশেষ ধরনের স্বাক্ষর। এই বাড়ির দেওয়ালে, পেন্টিংয়ে, জানলায় অনেকবার চোখে পড়েছে ইতিমধ্যেই। কোনো সন্দেহ নেই এই 8টা প্রেয়ার বুক লেডি স্যাডলেয়ারের জন্যই বিশেষভাবে বানানো। মাথাটা একটু ভোঁ ভোঁ করছিল ডেভিডসনের। ঠিক করলেন আপাতত আর এই নিয়ে মাথা ঘামাবেন না। আরো খানিকক্ষণ সেখানে কাটিয়ে তিনি ফেরার রাস্তা ধরলেন। লং ব্রিজে নিজের হোটেলে ফিরে আসার পরেও বিষয়টা মাথা থেকে বেরোচ্ছিল না ডেভিডসনের। 1653, অর্থাৎ ইংল্যান্ডের রেস্টোরেশনের 7 বছর আগে। ওই সময় বুক অফ কমন প্রেয়ার ছাপানো এবং বিলি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। যেই বইটা ছাপিয়ে থাকুক অনেকটা ঝুঁকি নিয়ে সেই কাজটা করেছিল বলা যায়। মন্ত্রটা আদৌ বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থে আছে বলে মনে হয় না। তাহলে কি মন্ত্রটা লেখকের নিজের উদ্ভাবন? তাই যদি হয় তাহলে সেটার কাজ কি? কোন দেবতার পুজোয় লাগে সেটা? এইসব ভাবনার মধ্যে ডুবে গেছিলেন। হঠাৎ বাইরে মোটরের শব্দে সম্বিত ফিরল ডেভিডসনের। হোটেলের বাইরে কোনো নতুন অতিথি গাড়ি থেকে নামছে। ডিনার টেবিলে আলাপ হলো নতুন লোকটার সঙ্গে। বেশ ঝকঝকে চেহারা, ফ্যাকাশে চামড়া, কালো চুল, একটুখানি ছাগলদাড়ি, চোখে চশমা। কথার মধ্যে কেমন একটা বেখাপ্পা অতি চালাক ভাব। লোকটা বলল তার নাম নাকি হোমবার্গার, পেশায় অ্যান্টিক বুক ডিলার। এখানে লাইব্রেরি থেকে কয়েকটা বই সংগ্রহ করতে এসেছে। কেন জানি না লোকটাকে পছন্দ করতে পারছিলেন না ডেভিডসন। কথায় কথায় লোকটা জিজ্ঞেস করল, আপনার সন্ধানে কোনো ভালো পুরনো বই আছে নাকি? পুরনো বই বলতে? মানে অ্যান্টিক, বুঝলেন না? প্রাচীন পুঁথিপত্রের এখন বিদেশি মার্কেটে বিশাল চাহিদা।
আপনি যদি সন্ধান দিতে পারেন 10% আপনার হিস্সা রেখে দেব না হয়। সেও তো নেহাত কম নয়, ভেবে দেখুন একবার। ডেভিডসন বুঝলেন এ লোকের সঙ্গে বেশি কথা বাড়ানো মানে নিজেকে পাঁকে টেনে নিয়ে যাওয়া। পরদিন ছিল বাড়ি ফেরা। ট্রেনে বসে একটা পুরনো বর্ষপঞ্জি উল্টে পাল্টে দেখছিলেন ডেভিডসন। ইংল্যান্ডের ইতিহাসের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তারিখই লেখা আছে সেখানে। হঠাৎ করেই চোখ আটকে গেল 25শে এপ্রিল তারিখটায়। ওই তারিখে উল্লেখযোগ্য যা যা ঘটেছিল তার তালিকা দেওয়া আছে, এবং সে তালিকায় চোখ বোলাতেই ডেভিডসনের মাথার ভিতরে বিদ্যুৎ খেলে গেল। সেন্ট মার্ক ডে ছাড়াও 25শে এপ্রিল আরও একটা কারণে বিখ্যাত, অলিভার ক্রমওয়েলের জন্মদিন। মাথার মধ্যে দ্রুত কয়েকটা অঙ্ক কষে ফেললেন ডেভিডসন। অ্যাভেরি বলেছিল ক্রমওয়েলের জন্মদিনেই নাকি স্যাডলেয়ার তার কবরে থুতু ফেলতে গিয়েছিল। তাহলে কি সেই কবর থেকেই কিছু অভিশাপ বয়ে এনেছিলেন তিনি, এবং সেই অভিশাপের ফলশ্রুতি হিসেবেই প্রত্যেক 25শে এপ্রিল কোনো বিশেষ ঘটনা ঘটত ওই পরিত্যক্ত চ্যাপেলে? ডেভিডসনের মাথাটা গুলিয়ে উঠল। নাকি এপ্রিলের 25 তারিখ ওই মন্ত্র উচ্চারণ করলে অলৌকিক কোনো ঘটনা ঘটে? একরাশ বিচিত্র প্রশ্নের কোলাহল উত্তেজিত করে তুলল তাকে। সত্যি যদি তাই হয়, তাহলে আজও কি 25শে এপ্রিল সে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? উত্তর খুব বেশি দূরে নেই, মনে মনে স্থির করে ফেললেন ডেভিডসন। আগামী 25শে এপ্রিলের রাতটা তিনি কাটাবেন ব্রুকস্টোন চ্যাপেলে। ইতিমধ্যে বইগুলোর বিষয়ে আরও কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলেন ডেভিডসন। পুরনো কিছু বইপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা বইতে পাওয়া গেল কয়েকটা লাইন। 1650-এর দশকে লং ব্রিজের কাছে একজন ভয়ানক তেজস্বী অ্যান্টি ক্রমওয়েলিয়ান বসবাস করতেন। তিনি নাকি ক্রমওয়েলের চোখ এড়িয়ে 8 ভলিউম বুকস অফ প্রেয়ার ছাপিয়েছিলেন। পরে তাকে ক্রমওয়েলের তত্ত্বাবধানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লেখকের নামটাও দেওয়া আছে, তবে তার সম্পর্কে আর কিছু তথ্য জোগাড় করা সহজ নয়। ডেভিডসন তাও এদিক ওদিক খোঁজ চালালেন। এপ্রিলের 25 তারিখে ডেভিডসনকে আবার দেখা গেল ব্রুকস্টোনের পথে। মিসেস পোর্টার এবারও সেই একই রকম আন্তরিকভাবে আপ্যায়ন করলেন তাকে। কি খবর মিসেস পোর্টার, সব ঠিকঠাক? মাথা নাড়লেন ভদ্রমহিলা। বইয়ের পাতা আর খোলেন? আমি এর মাঝে আর দেখিনি স্যার। মাস তিনেক আগে একজন ভদ্রলোক এসেছিলেন এখানে ছবি তুলতে, সেই শেষবার খুলেছিলাম চ্যাপেলটা। তখনও সেই একই ব্যাপার। চলুন তো একবার গিয়ে দেখে আসি। চ্যাপেলের দরজা খুলে ঢুকতেই একটা আনন্দ আর বিস্ময়ের ভাব খেলে গেল মিসেস পোর্টারের মুখে। সবকটা বই বন্ধ। কি কাণ্ড ভাবুন! এতদিন পাতা উল্টে যাওয়াটা এমন নিয়মিত হয়ে গেছিল যে এখন বইটা বন্ধ দেখলেই বিশ্বাস হয় না। ডেভিডসন সেই কথায় কান না দিয়ে এগিয়ে গেলেন বইগুলোর দিকে। একটা ভলিউম হাতে নিতেই খটকাটা পরিষ্কার হলো। সেই সাল কিংবা সেই সিগনেচার কোনোটাই নেই। মিসেস পোর্টার, এই বইগুলো কেন খুলে যায়নি জানেন? কেন? কারণ এগুলো সেই বই নয়। মানে? আচ্ছা, শেষ আপনি বইগুলো কবে দেখেছিলেন? ওই তো আপনাকে বললাম, সে যে ভদ্রলোক এসেছিলেন ছবি তুলতে, তখন। ভদ্রলোক কেমন দেখতে বলুন তো, আর কবে এসেছিলেন? উত্তরে মিসেস পোর্টার হাউমাউ করে যা বললেন তার সারমর্মই। ভদ্রলোকে দেখতে ঠিক ইংরেজ নয়,
ছুচালো দাড়ি, ফ্যাকাশে রং, নাম বলেছিল হেন্ডারসন। আর বুঝতে বাকি রইল না ডেভিডসন, সেই হোমবার্গার যাকে প্রথম থেকে দেখেই তীব্র অপছন্দ হয়েছিল তার, সেই এসে চুরি করে নিয়ে গেছে বইগুলো। অনেক আগেই সন্দেহটা হওয়া উচিত ছিল, বলে হয়তো অমূল্য বইগুলো এখনো অক্ষত অবস্থায় থাকতো। এবার কি হবে মিস্টার ডেভিডসন? বইগুলো না পেলে? আমার কিন্তু তার থেকেও বেশি দুশ্চিন্তা হচ্ছে যে বইটা চুরি করেছে তাকে নিয়ে। মানে? আমার যতদূর মনে হয় মিসেস পোর্টার, আজকের তারিখে ওই বিশেষ মন্ত্রটা পড়লে কিছু একটা ঘটে। ঠিক কি ঘটে তা আমি নিজেও জানি না, কিন্তু হোমবার্গার ছোকরা যদি আজ ওই বইটা পড়ে তাহলে। চকিতে মিসেস পোর্টারের দিকে ঘোরেন ডেভিডসন। মিসেস পোর্টার, আপনার হাজব্যান্ডকে জানান বিষয়টা, তবে আর কাউকে জানানোর দরকার নেই। এই বাড়ির ওয়ারিশদের নাম ঠিকানা তো আছে আপনার কাছে, সেগুলো আমায় দিন। চিন্তা করবেন না, আমি ওদেরকে বুঝিয়ে বলবো যে এতে আপনার কোনো দোষ নেই। শয়তানটা রাতের অন্ধকারে 8টা বই সরিয়ে নকল 8টা বই রেখে গেছে। আচ্ছা, নিজেও জানে না কি করেছে। আজকের মধ্যেই ওকে খুঁজে বার করবো আমি। হোটেলের লগবুক থেকে ওর ঠিকানা খুঁজে বের করাটা কঠিন কিছু হবে না। ঝড়ের মতোই উল্টো দিকে হাঁটতে লাগলেন ডেভিডসন। যে করেই হোক ওই বইগুলো আজকের মধ্যেই উদ্ধার করতে হবে। নিজের অফিসে মাথায় হাত দিয়ে বসেছিল পোচউইক। হ্যাঁ, এখানে ওটাই তার নাম, কিন্তু নামে কি আসে যায়, বিশেষ করে যখন কাজের কাজ কিছুই হচ্ছে না। বিগত 3 মাস বইগুলো বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু এমন দুর্লভ বইগুলো বিক্রি করা যে এতটা কঠিন সেটা পোচউইক আগে বুঝতে পারেনি। সে ভেবেছিল বইগুলো চুরি করে বেচে রাতারাতি লাল হয়ে যাবে, কিন্তু কোথায় কি। বইটার ব্যাপারে শুনলেই সকলে যেন কুঁকড়ে যায়, নিরুৎসাহ হয়ে যায়। এখনো পর্যন্ত মরণপণ চেষ্টা করেও একটা বইও কাউকে গছাতে পারেনি। এখন নিজেকে কেমন বইয়ের সেলসম্যান মনে হয় তার, যেন খরচটা ওরই। লোকের দৌড়ে দৌড়ে ঘুরে কোনো রকমে বইগুলো বিক্রি করতে পারলেই বাঁচে, এমনকি কিছুটা লসে বিক্রি করে দিলেও গায়ে লাগবে না। একজন কাস্টমার বলেছিল আজ রাতে জানাবে। বিকেল হতে চলল, তার কোনো খবর নেই। লোকটার ভাবসা প্রথম থেকেই অদ্ভুত লেগেছিল, কিন্তু সেসব নিয়ে ভাবার সময় এখন নয়। কোনোভাবে একটা বই পার করতে পারলেও নিজেকে ধন্য মনে করবে। দরজায় টোকার শব্দ হলো। দারোয়ানটা এসে দাঁড়িয়েছে। চিঠি আছে নির্ঘাত। মনে হয় শেষ অবধি ভাগ্যে ছিঁড়েই গেল শিকেটা। কিন্তু দারোয়ান জানালো চিঠি নয়, একজন লোক দেখা করতে এসেছে ওর সঙ্গে। লোকটা নিজেই এসে গেল নাকি? হতে পারে, অসম্ভব কিছুই না। যদিও দেখে মনে হয়েছিল বইটা কেনার উৎসাহ আছে তার, কিন্তু তাই বলে এতটা বাড়াবাড়ি। বেশ অন্যমনস্কভাবেই লোকটাকে ভিতরে নিয়ে আসতে বলল সে। দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর পর্দা ঠেলে ঘরে প্রবেশ করলো একটা লোক। না, ছবির খদ্দেরটা নয়। এই লোকটাকে সে আগেও দেখেছে। নাম যতদূর মনে পড়ল ডেভিডসন না কি যেন। 2-একটা ছবির খোঁজ খবর করেছিল এর কাছে, কিন্তু আজ সে নিজে থেকেই এসেছে। কি মতলব? কি আপনি আপনি আমার ঠিকানা জানলেন কি করে? এসব বলার সময় নেই মিস্টার পোচউইক। যে বইগুলো আপনি চুরি করে এনেছেন সেগুলোর সঙ্গে কি বিপদ বয়ে এনেছেন আপনি নিজেও জানেন না। আমার কথা শুনুন, তাড়াতাড়ি ফেলে দিন ওগুলো। আপনি খেপেছেন নাকি? আমি চুরি করে এনেছি আপনাকে কে বলল? আমি সব জানি। প্লিজ প্লিজ আপনি ওই বইগুলো পুড়িয়ে ফেলুন। পোচউইকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে ডেভিডসন। পোচউইক একটা ধাক্কা দিয়ে ওকে সরানোর চেষ্টা করে। আমার অফিস থেকে এই মুহূর্তে বেরিয়ে যান, না হলে আমি পুলিশ ডেকে। বেশ, তাহলে আমার কথাটা শুনুন আগে। ওই বইতে একটা বিশেষ মন্ত্র লেখা আছে।
সেটা আজকের দিনে পড়লে এমন কিছু ঘটবে যা আপনার কল্পনারও বাইরে। ডেভিডসনের দিকে পেছন ফিরে আরাম করে চেয়ারে বসে একটা সিগার ধরালো পোচউইক। আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, বাহ, দিব্যি গল্প ফেঁদেছেন দেখছি। তা খদ্দের পেয়েছেন বুঝি? দেখুন, কাস্টমারের সন্ধান যদি দিতে পারেন তাহলে আপনার হিস্সা থাকবে। আপনি কিছুতেই আমায় বিশ্বাস করবেন না, তাই না? সিগারে বড় একটা টান দিল পোচউইক। মুখ না ফিরিয়েই বলল, না করার কি আছে? সন্ধেবেলা গাল গল্প শুনতে তো মন্দ লাগে না, তবে ওই মন্ত্র পড়লে যে আদৌ কিছু হবে তার প্রমাণ দিন আগে, তারপর বিশ্বাস করব। পকেট থেকে একটা কাগজ বের করে লোকটার মুখের সামনে ফেলে দিল ডেভিডসন। একটা পুরনো জার্নাল গোছের বই। উইচক্রাফট নিয়ে গবেষণামূলক কিছু তথ্য লেখা আছে সেখানে। সবটা পড়ে দেখার ধৈর্য নেই পোচউইকের। ডেভিডসন নিজেই শোনাতে লাগল। ওই 8টা বই যার লেখা, সে কোনো সাধারণ মানুষ ছিল না মিস্টার পোচউইক। ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয় তাকে। মরার আগে তিনি বলে যান, অলিভার ক্রমওয়েলের থেকেও এক ভয়াবহ শক্তির খোঁজ তিনি দিয়ে গেছেন এক বিশেষ মন্ত্রের মধ্যে। একটি বিশেষ দিনে সেই মন্ত্র উচ্চারণ করলে সেই শক্তি জাগ্রত হবে। তো যদি ধরেও নি আজকের দিনে ওই মন্ত্রটা পড়লে কিছু একটা ঘটবে, তবে ভালো কিছু তো ঘটতে পারে। ধরুন আমি রাতারাতি কোটিপতি হয়ে গেলাম, বা ধরুন আমার বয়স বছর 20 কমে গেল। ডাইনিদের তো কত ক্ষমতা থাকে, তাই না? লোভ আপনার মাথা খারাপ করে দিয়েছে মিস্টার পোচউইক। মন্ত্রটা পড়লে আপনার ক্ষতি ছাড়া কিচ্ছু হবে না। মানে আপনি জানেন ওটা পড়লে কি হবে? জানি। তা কি করে জানলেন? কারণ মন্ত্রটা আমি আজ পড়েছি। আপনি যে নকল বইগুলো রেখে এসেছিলেন তাতে লেখা ছিল মন্ত্রটা। তো কি হলো তারপর? কোনো উত্তর এলো না। পেছন না ফিরেই আবার জিজ্ঞেস করলো পোচউইক, বলবেন তো কি হলো তারপর? আবার উত্তর নেই। বিরক্ত হয়ে পেছন ফিরতেই চমকে উঠল পোচউইক। ডেভিডসন কখন যেন বিড়াল পায়ে এসে দাঁড়িয়েছে ওর ঘাড়ের ঠিক পেছনে। এতক্ষণে জমা হওয়া সিগারের ধোঁয়া ঠিক সেই মুহূর্তে চোখের সামনে থেকে সরে গেল। ডেভিডসনের ফ্যাকাশে মুখটা বেরিয়ে এলো সেই ধোঁয়ার চাদর ভেদ করে। হঠাৎ করেই যেন রক্ত শূন্য হয়ে গেছে সেই মুখ। একবার হাসলো ডেভিডসন। পোচউইক দেখল লোকটার দুটো দাঁত যেন স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বড় হয়ে গেছে। শব্দটা উচ্চারণ করার আগেই মাথাটা একবার ভয়ানক রকমের টোলে উঠল তার। মনে হলো গোটা পৃথিবী যেন তাকে ঘিরে ছোট হয়ে আসছে। ঘাড়ের কাছে অনুভব করলো একটা তীব্র দংশন। চোখে অন্ধকার নেমে এলো তার। পোচউইকের মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ডেভিডসন 25শে এপ্রিলের রাতে তার বাড়িতে গিয়েছিল বটে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যায়। পোচউইকের মৃত্যু বিষাক্ত সাপের কামড়ে হয়েছে বলে পুলিশ সন্দেহ করে। ডেভিডসন আপাতত কোথায় আছে কেউ জানে না।
এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, সেটা হলো রাত বিরেতে বইপত্র আপনা আপনি খুলে গেলে সেটাকে মনের ভুল ভেবে বন্ধ করে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়াই সবচেয়ে নিরাপদ। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক